নমস্কার। আজকের আলোচনার বিষয় হল জলকে পরিষ্কার করার একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি ফিল্ট্রেশন। চলুন এই ইন্টারেস্টিং টপিকটা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। আচ্ছা, একটা মজার জিনিস ভাবুন তো, যদি এমন হতো যে পুরো কলকাতার জল আমরা একটা বিরাট বড় চা-ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে ফেলছি। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও এই সহজ আইডিয়াটা দিয়েই কিন্তু আমরা আজকের আলোচনাটা শুরু করব। তো চা-ছাঁকনির আইডিয়াটা বেশ ভালো শুরু, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো জল সাফ করা কিন্তু এর চেয়েও অনেক বেশি কঠিন। কারণ জলের মধ্যে এমন সব জিনিস ভেসে বেড়ায় যা খালি চোখে দেখাই যায় না। এই যে আসল সমস্যাটা, সেটা হলো এই কলয়েডিয়াল পার্টিকলস। এগুলো এতটাই ছোট আর এদের গায়ে একটা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ থাকে, যার জন্য এরা কিছুতেই থিতিয়ে পড়ে না, সবসময় জলেই ভেসে থাকে। আর সাধারণ ছাঁকনির ফাঁক গলে তো এরা আরামসে বেরিয়ে যায়। ফল, জলটা ঘোলাটে আর একদম পানির অযোগ্য হয়ে থাকে। তাহলে এখন প্রশ্নটা হলো, এই যে পার্টিকেলগুলোকে যদি একটা সাধারণ ছাঁকনি আটকাতেই না পারে, তাহলে আমাদের ঠিক কী ধরনের ফিল্টার মেটেরিয়াল লাগবে? আর এখানে আমাদের ছবিতে আসছে বালির মতো একটা গভীর জটিল ফিল্টারিং মিডিয়াম। তাহলে চলুন এবার দেখে নিই সাধারণ দেখতে এই বালির মধ্যে এমন কি বিজ্ঞান লুকিয়ে আছে যা একে এতটা কাজের করে তুলেছে। দেখুন, বালি বা নুড়িকে আমরা বলি পোরাস মিডিয়া, মানে এর ভেতরে প্রচুর ছোট ছোট ছিদ্র বা ভয়েড আছে। জল কিন্তু এর উপর দিয়ে শুধু গড়িয়ে চলে যায় না, বরং এর ভেতরের ওই ছিদ্রগুলো দিয়ে পথ করে নেয়। ঠিক যেমন করে মাটির বিভিন্ন স্তর পেরিয়ে জল আমাদের টিউবওয়েলে পৌঁছায়, ব্যাপারটা অনেকটা সেরকমই। এখন এই যে জলটা বালির মধ্যে দিয়ে যাচ্ছে, তার ফ্লো রেট অর্থাৎ কিউ কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। যেমন মিডিয়ামটা কতটা পারমিয়েবল বা ভেদ্য, কে, কতটা জায়গা জুড়ে ফিল্টার হচ্ছে অর্থাৎ এরিয়া এ, আর জলের চাপের পার্থক্য বা হেড লস ডেল্টা এইচ বাই এল। আর এই ফর্মুলাটা মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে, কুইকলি কাজ এসে হেভি লোডে। বেশ সহজ, তাই না? তাহলে ডার্সের ল অনুযায়ী বালির ফিল্টারের মধ্যে দিয়ে জলকে ঠেলে নিয়ে যাওয়ার আসল ফোর্সটা কি? তো এবার ফিল্টারেশনের ময়দানে নামছে দুই চ্যাম্পিয়ন, স্লো স্যান্ড ফিল্টারেশন আর র্যাপিড স্যান্ড ফিল্টারেশন। আর এদের কাজের ধরন একদম আলাদা। বলতে পারেন একজন হলো স্পঞ্জের মতো আর অন্যজন চালনির মতো। প্রথমে আসা যাক আমাদের প্রথম চ্যাম্পিয়ন, স্লো স্যান্ড ফিল্ট্রেশনের কথায়। একে আমরা ডাকব স্পঞ্জ বলে, কারণ এটা ঠিক একটা প্রাকৃতিক স্পঞ্জের মতনই কাজ করে। খুব ধীরে কিন্তু জলকে একদম ভেতর থেকে পরিষ্কার করে। এই ফিল্টারের গতি খুবই ধীর, কিন্তু এর কাজ অসাধারণ। এর ওপরে একটা বায়োলজিক্যাল লেয়ার তৈরি হয় যাকে বলে সোমোমোস্টেকে। আর এই লেয়ারটা ব্যাকটেরিয়া মারতে ওস্তাদ। হ্যাঁ, এজন্য অনেক বড় জায়গা লাগে, আর পরিষ্কার করার জন্য ওপরের স্তরটা ছেঁচে ফেলে দিতে হয়। ব্যাপারটা অনেকটা নদীর জল যেভাবে প্রাকৃতিকভাবে মাটির মধ্যে দিয়ে ফিল্টার হয়ে শুদ্ধ হয়, ঠিক সেরকম। আর এবার আসছে আমাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন, র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন। একে আমরা বলবো চালুনি। এটা হলো ইঞ্জিনিয়ারদের বানানো একটা হাই স্পিড সলিউশন, যেন জল সাফ করার একটা প্রেশার কুকার। এর ফিল্টার করার স্পিড অনেক বেশি, আর এটা মূলত ফিজিক্যালি ময়লা ছেঁকে কাজ করে। এর জন্য জায়গাও অনেক কম লাগে। আর ক্লিনিং, তার জন্য আছে একটা দুর্দান্ত টেকনিক, নাম ব্যাক ওয়াশিং। এবার দেখুন এই দুই চ্যাম্পিয়নের মধ্যে তফাতগুলো। একদিকে স্পিড, অন্যদিকে মেকানিজম, মানে কাজের ধরন। একজন অনেক জায়গা নেয় তো অন্যজন কম, আর ক্লিনিং প্রসেস তো একদমই আলাদা। তাহলে বলুন তো, স্পঞ্জ আর চালুনি, এই দুই ফিল্টারের ক্লিনিং প্রসেসের মধ্যে মূল তফাতটা কি? চলুন এবার একটু ডিটেইলে দেখি। ইঞ্জিনিয়াররা এই হাই স্পিড ফিল্টারগুলোকে সবসময় চালু রাখে কিভাবে, আর এর পেছনে যে টেকনিকটা আছে সেটাই হলো ব্যাক ওয়াশিং। ভাবুন, ফিল্টারটা যখন ময়লা জমে জ্যাম হয়ে যায়, তখন ওর মধ্যে দিয়ে জল পাঠাতে অনেক বেশি প্রেশার লাগে, তাই না? এই যে অতিরিক্ত প্রেশারটা দরকার হচ্ছে, টেকনিক্যালি একেই আমরা বলি লস অফ হেড। আর এটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা সিগন্যালের মতো কাজ করে যে বস, এবার ফিল্টার পরিষ্কার করার সময় হয়ে গেছে। আর ঠিক এইখানেই ব্যাক ওয়াশিংয়ের জাদুটা শুরু হয়। ব্যাপারটা কি দারুণ ভাবুন তো, শুধুমাত্র জলের ফ্লোকে উল্টো করে দিলেই ফিল্টারটা নিজেকে নিজেই পরিষ্কার করে নিচ্ছে।
পরিষ্কার জল নিচ থেকে ওপরের দিকে উঠে বালির কণাগুলোকে আলগা করে দেয় আর তাতে আটকে থাকা সমস্ত ময়লা ধুয়ে বেরিয়ে যায়। সিম্পল, কিন্তু কি অসাধারণ একটা আইডিয়া। তাহলে একটা র্যাপিড ফিল্টারকে পরিষ্কার রাখার জন্য জলকে উল্টো দিকে পাঠিয়ে কিভাবে কাজটা করা হয়? তো বুঝতেই পারছেন যে এই পুরো ব্যাপারটা কিন্তু এমনি এমনি হয় না। এই ধরনের প্ল্যান্ট ডিজাইন করা বা চালানোর জন্য দরকার একদম নিখুঁত ক্যালকুলেশন আর কন্টিনিউয়াস মনিটরিং। যেমন ধরুন, একটা টিপিক্যাল র্যাপিড স্যান্ড ফিল্টারের রেট হল ঘন্টায় প্রতি বর্গমিটারে প্রায় ৫,০০০ লিটার। ভাবুন একবার, কি বিশাল পরিমাণে জল এই সিস্টেমগুলো প্রসেস করতে পারে। আর জলটা আদৌ পরিষ্কার হলো কিনা সেটা কিন্তু ইঞ্জিনিয়াররা আন্দাজে বলেন না। তারা কন্টিনিউয়াসলি জলের কোয়ালিটি মাপেন। যেমন ধরুন টার্বিডিটি, মানে জলটা কতটা ঘোলা, বা জলের রং কি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট, এটা নিশ্চিত করার জন্য যে জলটা পানের জন্য 100% নিরাপদ। তো আমরা যা কিছু আলোচনা করলাম এটা কিন্তু শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয়, এটা আসলে ভবিষ্যতের টেকনোলজির একটা ভিত্তি। চলুন শেষ করার আগে একবার দেখে নিই এই জ্ঞানটা আগামীর জন্য কতটা জরুরি। দেখুন, ফিল্টারেশনের এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো জানাটা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, এটা একটা সাস্টেইনেবল ফিউচার গড়ার চাবিকাঠি, যেখানে জলের প্রত্যেকটা ফোঁটা আমাদের কাছে মূল্যবান। জলকে কিভাবে রিসাইকেল করা যায়, কিভাবে স্মার্ট ওয়াটার গ্রিড তৈরি করা যায়, বা জলের অভাব মেটানোর মতো বড় বড় চ্যালেঞ্জের সমাধান কিন্তু এই বেসিক জ্ঞানের উপরই দাঁড়িয়ে আছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে ভবিষ্যতের সমাজকে সুরক্ষিত রাখার জন্য এই ভূমিকাটা কিন্তু বিশাল। একবার ভেবে দেখুন, যখন আমাদের হাতে আরও নতুন নতুন মেটেরিয়ালস আসবে, যখন এআই চালিত সিস্টেমগুলো আরও উন্নত হবে, তখন জল ফিল্টার করার এই হাজার হাজার বছরের পুরনো পদ্ধতিটা ২১ শতকের চ্যালেঞ্জ মেটানোর জন্য কিভাবে বদলে যেতে পারে। এই প্রাচীন নীতিটার ভবিষ্যৎ বিবর্তনটা কেমন হবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে আপনাদের মতো পরবর্তী প্রজন্মের ইঞ্জিনিয়ার আর ইনোভেটরদের মধ্যেই।